ম্যাডাম, আপনি স্যারকে প্রতিদিন এভাবে ঠকান তাই না? দাঁড়ান, আজকের একটা শেষ দেখেই ছাড়বো আমি। এই দাঁড়া! এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকতে, তারপর কেন এসেছিস বল? আসলে ম্যাডাম, বাসার সব কাজ শেষ, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই শেষ। আর কিছু কি করতে হবে এটা জিজ্ঞাসা করতেই আসছিলাম। এই ছোট লোক, এই সামান্য একটা কথা বলার জন্য তুই আমার রুমে আসলি কেন? আমি তোকে তো একদিনই বলেছি আমার রুমে ঢুকলে আমার পারমিশন ছাড়া ঢুকবি না। আর তাছাড়া তুই জানিস না আমি এই সময় আমার বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাই, তারপরেও কেন আসলি তুই? না ম্যাডাম, তেমন কিছু না। আমার রান্না বান্না বাসার সব কাজ শেষ, আর কিছু করতে হবে নাকি এটা শোনার জন্য আসছিলাম। এই বেবি, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম যে আমার বাসায় চলো। আমার বাসায় গেলে অন্তত এই ধরনের ডিস্টার্ব আর তোমাকে সহ্য করতে হতো না। তা তো তুমি আমার কথা শুনবে না। এখন ঠেলা সামলাও। এই জ্বালায় না আমি কোনোভাবে এখানে এসে শান্তিতে তোমার সাথে কিছু করতে পারি না। সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ডিস্টার্ব করতেই থাকে। আরে তোমার বাসায় কি করে যাই বলো? তোমার বাসা তো অনেক দূর, তোমার বাসায় গেলে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে যাবে। তার আগে আমার স্বামীই বাসায় চলে আসবে, আর ও যদি বাসায় চলে আসে তখন কি হবে ভেবে দেখেছো একবারও? হ্যাঁ, তা নয়, ঠিক বলেছো, কিন্তু আমার বাসায় না এই ধরনের কাজের বুয়ার কোনো ডিস্টার্ব থাকে না। কিন্তু এই ফকিনীর বাচ্চা প্রত্যেকদিনই এসে আমাকে ডিস্টার্ব করে। কিন্তু একে কিভাবে সামলাবে সেটা সামলাও তুমি এখন। আরে বেবি, তুমি রাগ করো না, আমাকে একটু সময় দাও, আমি ওকে দেখে নিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, দেখলি তোর জন্য আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাগ করেছে। আমার মনে হচ্ছে কি তোকে এখানে মরতে মরতে জ্যান্ত ফুটে ফেলি। আর তোকে আমি কতবার বলবো যে আমার রুমে কখনো আমার পারমিশন ছাড়া না ঢুকতে, তারপরেও কারণ আসিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দেন। আমি আপনার পারমিশন ছাড়া আপনার রুমে আর কখনোই ঢুকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। এই ছোট লোকের বাচ্চা, আবার কি বলবি? কি হয়েছে বল? ম্যাডাম, আপনি যে প্রতিনিয়ত স্যারকে এভাবে ঠকান, আপনার কি একটুও খারাপ লাগে না? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাসার সামান্য একটা কাজের বুয়া হয়ে তুই আমাকে এই ধরনের প্রশ্ন করার সাহস কি করে পাস? ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের বাসায় অনেক দিন যাবৎ কাজ করি। আমি দেখেছি স্যার আপনাকে অনেক ভালোবাসে। স্যার আপনাকে এত ভালোবাসার পরেও আপনি কেন স্যারকে ঠকাচ্ছেন? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোর স্যারকে কেন ঠকাচ্ছি শুনবি? তাহলে শোন, আমি তোর স্যারকে কখনো ভালোবাসিনি। আমি তো ভালোবাসি আমার এই জানকে। তাছাড়া আমি তোর স্যারের সাথে অভিনয় করছি সংসার করার। আমি কেন অভিনয় করছি শুনবি? তাহলে শোন, এই যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি দেখছিস না তোর স্যারের, এই সয় সম্পত্তি আমার নামে লিখে নিয়ে তারপর আমি তোর স্যারকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে তোর স্যারকে টিস্যুর মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিব। আর শোন, এখন এখানে দাঁড়িয়ে বেশি কথা না বলে এখান থেকে যা। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ওহ, আপদটা গিয়েছে। এতক্ষণে আমার শান্তি হলো। এসে যা তা না বকবক শুরু করে দিয়েছে। আচ্ছা শোনো না, এইভাবে তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, চলো না একটু ভালো সময় কাটাই। হ্যাঁ চলো। এই দাঁড়াও না, ভালো সময় কাটানোর আগে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। ওয়াশরুমেতে ফ্রেশ হয়ে তারপর আর। আচ্ছা ঠিক আছে, যাও একটু তাড়াতাড়ি চলে আসো, কেমন? ওকে যাই। এই শিকল কোথা থেকে আসলো হ্যাঁ। আমাদের পায়ে? তাই তো, শিকল কোত্থেকে আসলো, আবার তালাও লাগিয়ে দিয়েছে। ও আচ্ছা, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমার বাড়ির যে শয়তান কাজের মেয়েটা আছে না, সে এটা লাগিয়েছে, তালাও লাগিয়ে দিয়েছে। ওকে ডাকো এখনই, আরে শিকলটা খুলে দিতে বলো, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এই থামো, তুমি শুধু তোমার কথা ভাবছো। জানো আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে, আর ও যদি এসে আমাদের দুজনকে এই অবস্থায় দেখে না, তাহলে কি করবে একবার বুঝতে পেরেছো? তখন আমাদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবে। আরে তুমি তো তোমার হাজবেন্ড জ্যান্ত পুঁতে ফেলবে সেটা ভাবছো। আমার এখন স্ত্রী বাসায় আসার সময় হয়ে গেছে। সে যদি বাসায় এসে আমায় না দেখে না, তখন আরেক কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। তখন না আমি আর কোনোদিন তোমার কাছে আসতে পারবো না, বুঝতে পেরেছো? এইসব কথা বাদ দাও, এত তর্ক বাদ দিয়ে এই সিটকল কিভাবে খুলতে পারবো সেই বুদ্ধি বের করো না। আরে বুদ্ধিকে আমি একাই বের করবো? তোমারও তো করা উচিত তাই না? কি করবে এখন বলো না, এটা শোনো, কিভাবে আমি তোমাকে বললাম না, এটা তোমাদের সেই শয়তান কাজের বুয়াটা লাগিয়েছে। কাজের বুয়াকে ডাকো, ওকে এক্ষুনি ডেকে এটা খুলতে বলো। হ্যাঁ তুমি ঠিক বলেছ। মাহি, এই মাহি, এই ছোট
তোকে কতক্ষণ ধরে ডাকছি, এখনো এখানে আসছিস না কেন? তাড়াতাড়ি আয়। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। আমার পায়ে কে শিকল লাগালো? আর এই তালার চাবি কোথায়? ম্যাডাম, তালা আমি লাগিয়েছি। আর চাবি খুঁজছেন? এই যে সেই চাবি। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাদের পায়ে শিকল লাগাস? শিকল লাগিয়ে আবার নাটক করে করে বলছিস এই যে চাবি। এই চাবি দে, নাটক না করে দে। ম্যাডাম, আপনি যত কিছুই করেন না কেন, যত কিছুই বলেন না কেন, এই চাবি আমি আপনাকে দিচ্ছি না। আপনার যা খুশি আপনি করে নেন। এই ছোট লোকের বাচ্চা, তোকে ভালোই ভালো বলছি, চাবিটা দে। আর যদি না দিস না, তাহলে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই থামো, এই শুনো, এই কাজের বুয়ার সাথে না এত খারাপ ব্যবহার করে মনে হচ্ছে কোনোভাবেই পার পাওয়া যাবে না। তুমি এক কাজ করো, ওর সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহারে অভিনয় করে ভালো ব্যবহারের আগে এই তালাটা খোলাও, তারপর না যা ইচ্ছা তাই করো। বুঝতে পেরেছো? তুমি ঠিক বলেছো। দাঁড়াও। এই মাহি বোন, তুই তো আমার বোনের মতো, তুই তালাটা খুলে দে। আজকে আমরা বিকালে শপিং করব, তোর বাচ্চার জন্য তোকে অনেক কেনাকাটা করে দিব, অনেকগুলো টাকা দিব। দে না খুলে। ম্যাডাম, আপনি আমার সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, আমি আপনার এই তালা খুলবো না। একটু আগে আমার সাথে কি ব্যবহার করেছিলেন আপনার মনে নেই? আর এই তালা যদি খুলতেই হয় না, তাহলে ছাড় এসে খুলবে, আমি না। এই বুঝেছি, তোকে ভালো করে বললে কাজ হবে না। শোন, তুই কি বললি তোর সাহেব আসলে তালা খুলবে? তোকে ভালোই ভালো বলছি মাহি, তুই তালাটা খোল, না হলে আমি ছাড়া পেলে তোর এমন অবস্থা করব না, তুই কল্পনাও করতে পারবি না। তিলে তিলে মারবো তোকে। শোন, আমি যদি একবার ছাড়া পাই না, তাহলে তোকে আমি একেবারে শেষ করে ফেলবো। এই খোল বলছি, খোল তালা। তালা ও খুলবে না, তালা তো খুলবো আমি। আর আশিক তুমি? হ্যাঁ আমি। এই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস? ভাবছিস আমি এত রাত্রি বাসায় আসলাম কি করে, তাই না? অবাক হওয়ারই কথা। এতে তুই কি ভাবছিস দিনের পর দিন আমাকে ঠকিয়ে আমার বিশ্বাসের সাথে খেলে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করবি? আফসোস, তোর এই ধারণাটা ভুল। আরে আমি তোকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। তুই জানিস আজকে সেই বিশ্বাসটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কারণ তুই আজকে আমার সাথে যা করলি এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর আমি ভাবতে পারতেছি না আমার স্ত্রী আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা বেইমানি করলো, যাকে কিনা আমি অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। বিশ্বাস কর, এমন দিন যে দেখতে হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আরে প্রতিদিন আমি যখন অফিসে যেতাম তখন পাশের ফ্ল্যাটে নিজাম ভাই আমাকে প্রায় বলতো, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, আপনার স্ত্রী বাইরে থেকে পরপুরুষ নিয়ে এসে ঘরের সময় কাটায়। বিশ্বাস কর, তাদের কথা আমি বিশ্বাস করিনি। আরে কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। আমি বাইরের লোকের কথা বিশ্বাস করে আমি তোমার স্ত্রীকে ভুল বুঝতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত যখন আমার বাসার কাজের মেয়ে মাহি আমাকে বলল, তখনও না আমি বিশ্বাস করিনি। কিন্তু তার কথাটা আমার কাছে অন্যরকম লাগছিল। আমি শেষ পর্যন্ত কাজের মেয়েকে বললাম, এই তুই যে এইসব কথা তোর ম্যাডাম তুই আমাকে বলছিস, তার কি কোনো প্রমাণ তোর কাছে আছে? কাজের মেয়ে আমাকে বলল, স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসেন। ব্যাস, যে কথা সে কাজ। কাজের মেয়ের কথা শুনে আজকে আমি অফিস থেকে বাসায় তাড়াতাড়ি আসছি। কিন্তু ভাগ্যর কি নিয়ম পড়িয়াস, আজকে বাসায় এসে কাজের মেয়ে আমাকে যা যা বলছিল সব কিছুর সাথে মিলে গেল। হ্যাঁ, আমার সাথে এমন একটা জঘন্য কাজ করার আগে একটাবার তো চিন্তা ভাবনা করা উচিত ছিল। একটাবার চিন্তা ভাবনা না করে পর কিনা ন্যাক্কার সম্পর্কে জড়ালি। এই তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাও পাওয়া আমি অপূর্ণ রেখেছি? রাখিনি। আরে বেঈমান, তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক আমার দামি দামি ফোন লাগবে, দামি দামি গাড়ি লাগবে, দামি দামি ড্রেস লাগবে। আরে কান লাগেনি, যখন যেটা মুখ দিয়ে বের করেছিস তখন তোকে আমি সেটাই দিয়েছি। তাহলে তোর চাও পাওয়া পূর্ণ করার পরেও আজকে তুই আমার সাথে এমন জঘন্য কাজটা কেন করলি? এই তোর ভিতরে কি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। আজকে তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে এমন জঘন্য কাজ করার আগে অন্তত একটাবার হলেও চিন্তা ভাবনা করতি। আর এই ছেলে তোকে বলছি, আরে ভাই তুই ভাই এমন একটা কাজ করার আগে একটাবার ভাবলি না? আরে আমি শুনেছি তোর নাকি স্ত্রী আছে, তোর স্ত্রীকে রেখে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতে একটাবার তোর বিবেকে বাঁধলো না? এই তোর স্ত্রী গাধার মতো পরিশ্রম করে, আর
তুই কিনা বসে বসে খাস। আরে ভাই, কোথায় না একটা ছেলে মানুষ হয়ে তোকে সংসার চালানোর কথা, আর সেখানে তুই বসে বসে খাচ্ছিস। তোর স্ত্রী তো সংসার চালাচ্ছে। সি, এই তোর কি একটু লজ্জা করে না? আমার তো মনে হয় না তুই একটা পুরুষ, আমার মনে হয় তুই একটা কাপুরুষ, যেখানে বউর টাকায় চলে। সি, বউর টাকায় চলে তো চলে, আবার অন্য মেয়েদের সাথে রাসলীলা রঙ্গুলা করে। এই একটাবার ভেবে চিনতে তারপর কাজ করিস। আরে ভাই, আজকে যদি তোর বউর সাথে অন্য একটা ছেলে এরকম রাসলীলা রঙ্গলীলা করতো, তুই কি কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। আর আমি তোকেই বেশ কেন বলছি, কারণ যেখানে আমার ভালোবাসা মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার বিশ্বাস নিয়ে খেললো, আমাকে নিয়ে খেললো, আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিল, সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম। এই যে কান লাগিনি বিশ্বাসঘাতক বেঈমান নারী, আমি তোকে অনেক ভালোবাসতাম, আজকে আমার ভালোবাসাটা এক নিমেষে ভেঙে চুরমার করে দিলি। আমি তোর সাথে আর সংসার করতে চাই না, কারণ যে নারী তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে রাসলীলা রঙ্গুলা করতে পারে, ওইরকম নারীর সাথে এক ছাদের নিচে কখনো বসবাস করা যায় না। আমি তোকে ডিভোর্স দিব, আই ওয়ান্ট টু ডিভোর্স। আর একটা কথা বলি, তুই ওকে ভালোবাসিস, ওকে নিয়ে তুই তোর জীবন পার করতে চাস, তো সেই আশাও আমি পূরণ করবো। তবে একটা কথা চাই, আমি অবাক হয়ে যাবি, সেটা বাইরে কোথাও না, সেটা 14 শিকের ভিতর। কারণ আমি অফিস থেকে বাসায় আসার আগে আগে আমি থানায় কমপ্লেন করে এসেছি, অলরেডি পুলিশ আমার বাসার আশেপাশে চলে আসছে। আর এই যে তোকে একটা কথা বলি, আমি শুধু পুলিশকে খবর দিয়ে আসিনি, পুলিশকে খবর দেওয়ার আগে আমি তোর স্ত্রীকে খবর দিয়েছি, তোর স্ত্রীও আমার বাসায় আসছে। যতক্ষণ পর্যন্ত তোর স্ত্রী আর পুলিশ আমার বাসায় না আসছে, ততক্ষণ পর্যন্ত তোরা দুইজন পায়ে শ্রীকুল বন্দি নিয়ে এই রুমেই পড়ে থাকবি, কথাটা মনে রাখিস। আর এখানে বসে বসে চিন্তা ভাবনা কর তোরা কি করলি, ঠিক আছে? এ ভাই চল। এই আশিক, আমাদের শিকড়টা খুলে দিয়ে যাও। এই এখন কি হবে আমাদের? কি আর হবে, থানায় গিয়ে গাড়োতে গিয়ে জেলের ভাত খেতে হবে। আরে বাবা, পুরো জীবনটাই তো শেষ হয়ে গেল।